আপনারা সকলেই দেখেছেন যে বিজ্ঞানীরা প্রযুক্তির ব্যবহারে খুব দক্ষ নন। গত 1 ঘন্টা 40 মিনিট ধরে লড়াই করার পরে অবশেষে বেশিরভাগ বিজ্ঞানী যা করেন থাক, সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং রামকৃষ্ণ ভট্টাচার্যের নামাঙ্কিত এই বক্তৃতা দিতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। আসলে এই বক্তৃতাটার দুটো রূপ আছে। একটা হচ্ছে রামকৃষ্ণ ভট্টাচার্য স্মারক বক্তৃতা, আর একটা হচ্ছে আপনারা যেটা দেখলেন যে এই বইয়ের প্রমোশন। যেরকম শাহরুখ খান একটা সিনেমা তৈরি হলে কলকাতায় এসে একটা বক্তৃতা দিয়ে যান, তেমনি আমিও কলকাতায় এসে, আমি তো কলকাতার বাইরে থাকি, উত্তর 24 পরগনায় থাকি, তাই আমি একটু কলকাতায় এসে একটা বক্তৃতা দিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। এখন বক্তৃতার নামটা এবং বইয়ের নামটা মধ্যে একটু তফাৎ আছে, তার কারণটা একটু বলে দিই। বইয়ের নাম হচ্ছে প্রকৃতির ধ্রুবক, বক্তৃতার নাম আপনারা দেখছেন প্রাকৃতিক ধ্রুবকের কথা। আসলে আমার একসময় মনে হয়েছিল যে বইয়ের নামটা প্রাকৃতিক ধ্রুবকের কথা রাখবো, কিন্তু আসলে কি হয়েছে জানেন, গত কিছুদিন ধরে এই হক কথা, কথার কথা, কাজের কথা, এরকম নামে আমার অনেকগুলো বই বেরিয়ে গেছে। ফলে লোকে একটু বলছে যে পলাশবরণ পাল মানে নিজেকে কথাশিল্পী প্রতিপন্ন করার জন্য বড্ড হ্যাংলামি করছে। তাই ভাবলাম এই বইয়ের নামে আর কথা টথা থাকবে না, ওই জন্য বইয়ের নামে দিইনি, কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তা এখন বিষয়বস্তুর কথাই বলা যাক। নিজের বইয়ের কথা বলছিলাম, তার থেকে একটু নিজের কথাই বলি। আমাকে যারা দেখেছেন, ধরুন গত 1 বছর বাদে যারা দেখলেন এখানে এখন, তারা অনেকেই বলেন এ বড্ড মোটা হয়ে গেছে। আমার ছোটবেলার স্কুলের এক বন্ধুর সঙ্গে দেখা হলো, সে বলল তুই কি পেটের মধ্যে বোমা টোমা রেখেছিস নাকি? তা দুঃখের সঙ্গে জানালাম যে না, মানে কিছু অবাঞ্ছিত পরিবর্তন ঘটে চলেছে আমার শরীরে, কিছু করার নেই। লম্বা আগের থেকে বেশিও হয়নি, কমও হয়নি, এইটুকু বাঁচোয়া, সেই দেখে বোঝা যায়, কিন্তু এদিকটা সামলানো যাচ্ছে না। কিন্তু এর মধ্যে যেটা আসল কথা সেটা হচ্ছে এই যে পরিবর্তন তো হচ্ছে, আমার শরীরে হচ্ছে, সকলের শরীরেই হচ্ছে। শুধু আমাদের শরীরে নয়, যদি জীবজগতের দিকে তাকান, উদ্ভিদ জগতের দিকে তাকান, সেখানেও সবার পরিবর্তন হচ্ছে, জন্ম মৃত্যু হচ্ছে। একটা ছোট প্রাণী জন্মে সে আস্তে আস্তে বড় হচ্ছে, এ তো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা জানি যে শুধু মানে প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ নয়, জড় জগতেও পরিবর্তন হয়। এটা গত 100-200 বছরের আগে এই ধারণাটা খুব স্পষ্ট ছিল না, কিন্তু এখন আমরা জানি যে পাহাড়ে ক্ষয় হয়, আর ক্ষয় না হলেও মানুষ ভেঙে ফেলে পাহাড়। উত্তর পূর্ব ভারতে গিয়ে দেখবেন বিরাট পাহাড়, শয়ে শয়ে পাহাড় বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো পাহাড়ের পরিবর্তন হয়, নদীর গতিপথ বদলায়, এবং গত 100 বছরে আমরা এটাও জেনেছি যে আমরা আকাশের দিকে তাকিয়ে যেগুলোকে দেখি, নক্ষত্র, গ্রহ ইত্যাদি, সেগুলোরও পরিবর্তন হয়, এমনকি নক্ষত্রের জন্ম মৃত্যুও হয়। তো এত সব পরিবর্তনের মধ্যে আশ্চর্যটা কি? সেই মহাভারতের বনপর্বে যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন বক, আশ্চর্য কি? যুধিষ্ঠির বলেছিলেন প্রত্যহ প্রাণীরা জমালয়ে যাইতেছে,
কিন্তু তা সত্ত্বেও যাহারা বাঁচিয়ে আছে তাহারা মনে করে যে তাহারা চিরজীবী। আমার ধারণা এখন আর কেউ নিজেদেরকে চিরজীবী ভাবেন না। যুধিষ্ঠিরের সময় হয়তো ভাবতেন, এখন ভাবেন না। এখন বরং প্রত্যহ মানুষ জমানা যাচ্ছে, তাই জন্য একটু বয়স হয়ে গেলেই ওরে আমার সুগারটা ঠিক আছে, ওরে আমার এটা কি ঠিক আছে, এই নিয়ে চিন্তা শুরু হয়। কাজেই সেই সমস্ত, কিন্তু প্রকৃতির দিকে তাকালে এই যে এত রকম পরিবর্তন ঘটছে, তার মধ্যে আশ্চর্যের জিনিস যেটা, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস বদলায় না। যা বদলায় না সেটাকে আমরা বলি ধ্রুব। যেমন ধ্রুবতারা। ধ্রুবতারা নামটার কি কারণ? যে ওটার অবস্থান আকাশে বদলায় না। আসলে খুব সামান্য বদলায়, কিন্তু সেটুকু আমরা উপেক্ষা করি এমনি দৈনন্দিন কথাবার্তার ক্ষেত্রে, বা একটা মানুষের জীবৎকালের মধ্যে যা বদলায় সেটা ধর্তব্যের মধ্যে নয়। যাই হোক, সেটাকে আমরা ধ্রুবতারা বলি। তো সেরকম এই জিনিসগুলো যেগুলো প্রকৃতিতে বদলায় না, সেগুলোকে বলা হয় ধ্রুবক। এখন একটা জিনিস তো এর থেকেই বুঝতে পারছেন যে ধ্রুবক কে, কোথায়, কারা, এই যদি খুঁজতে হয় তাহলে বড় বড় জিনিসের মধ্যে দেখলে হবে না। এই যে বললাম মানুষের শরীর বদলাচ্ছে, কেন বদলাচ্ছে? তার কারণ হচ্ছে শরীর অনেক কিছুর উপাদান দিয়ে তৈরি, এবং সেই উপাদানগুলোর তারতম্য হচ্ছে। আমার শরীরে গত 1 বছর আগে যা ছিল তার থেকে এখন চর্বির অণু অনেক বেশি যোগ হয়েছে, এই জন্য বদল। এখন এইরকম ভাবে যা কিছুই দেখুন না কেন, সেইগুলোর মানে বড় বড় জিনিস যেগুলো আমাদের চোখে পড়ে, সেই রকম জিনিসের যে পরিবর্তন ঘটে, সেগুলো সবই হয় তার উপাদানের বদলের জন্য। এখন তাহলে একটা কথা বোধহয় খুব সহজেই বলা সম্ভব, যে তাহলে যে জিনিসের মধ্যে আর কোনো উপাদান নেই, মানে যেটা একেবারে সব উপাদানের মূল, এইরকম জিনিস যদি আমরা বেছে নিই, তাহলে সেগুলোর এইরকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম বা নেই। অর্থাৎ আমরা যে এখন জানি এই যে বিশ্বজগৎ নানান রকমের পরমাণু দিয়ে তৈরি, বা পরমাণুর থেকে আরো গভীরে যদি যান, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পরমাণুর মধ্যে আছে, সেগুলো দিয়ে তৈরি। আমরা যদি এগুলোর কথা ভাবি, তাহলে এগুলো নিশ্চয়ই বদলায় না। ইলেকট্রনের বৈদ্যুতিক চার্জ হঠাৎ বদলে যাবে, এরকম নিশ্চয়ই ঘটনা ঘটে না। এগুলো নিশ্চয়ই স্থির, এগুলো নিশ্চয়ই ধ্রুব। এটা ঠিক, কিন্তু শুধু এইটুকুই যদি বলার থাকতো, তাহলে প্রাকৃতিক ধ্রুবকের কথা বলা মানে মৌল কণার কথা বলা হতো, কিন্তু তা নয়। বরং প্রাকৃতিক ধ্রুবকে আসল যে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, সেগুলো হচ্ছে এই মৌল কণার বাইরে যে ব্যাপারগুলো। সেগুলো আমি একটু বিস্তারিতভাবে বলি। মৌল কণার কথাটা একেবারে শেষের দিকে বলব। তা প্রথম এ ব্যাপারে যার কথা আমাদের স্মরণ করতে হবে, পদার্থবিদ্যা অনেক কিছু আলোচনা করতে গেলেই যার কথা প্রথমে স্মরণ করতে হয়, তিনি হচ্ছেন আইজাক নিউটন। নিউটন কি করলেন? নিউটন প্রথমে আলোচনা করতে শুরু করলেন যে বস্তুর গতি কিরকম হয়, এবং সেখানে তিনি 3টি গতিসূত্র প্রণয়ন করলেন। 3টিতে আমাদের কোনো দরকার নেই, খালি দ্বিতীয় সূত্রটি আমাদের দরকার। দ্বিতীয় সূত্রটা বলা হচ্ছে যে কোনো একটা বস্তুর উপর যদি একটা বল প্রয়োগ করা হয়, তাহলে সেই বস্তুটা একটা ত্বরণ হয়। ত্বরণ মানে তার গতিবেগ বদলাতে থাকে। গতিবেগ বদলানো মানে কতটা সময় কতটা যাচ্ছে সেটাও বদলাতে পারে, আবার গতিবেগ কোন দিকে সেটাও বদলাতে পারে।
যেমন সূর্য পৃথিবীর ওপর একটা বল প্রয়োগ করছে, সেই জন্য পৃথিবী ঘুরে ঘুরে যাচ্ছে। কাজে কিন্তু যাই যেভাবেই হোক না কেন গতিবেগ বদলাবে, বল যদি প্রয়োগ করা হয় তাহলে গতিবেগ বদলাবে। এবং এই কথাটা নিউটন একটা খুব সহজ একটা সমীকরণের আকারে লিখলেন, সেটা হচ্ছে বল আর ত্বরণ এই দুটোর যে অনুপাত, সেই অনুপাতটা হচ্ছে পদার্থের মধ্যে কতটা, মানে কোনো বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে সে পদার্থের একটা মাপ, সেটাকে আমরা এখন বলি ভর। চলতি কথা ভর বলতে আমরা অনেক সময় ওজন বলি, কিন্তু ওজন আর ভর ঠিক এক জিনিস নয়, এবং তফাৎটা এখন আমাদের আলোচনা করার কোনো প্রয়োজন নেই। মোট কথা হচ্ছে বল হচ্ছে ভর গুণ ত্বরণ। মানে এটার মধ্যে একটু একটু আমি সরল করছি ব্যাপারটা, যে মানে ওই বস্তুর মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো খসে খসে পড়ছে না বা আরো মানে বাড়ছে না, এটা ধরে নিচ্ছি। উপাদান যা ছিল সেটাই আছে, এটা ধরে নিচ্ছি। মানে যদি একটা রকেট যায়, তার তো পেছন থেকে অনেক কিছু খসে যেতে থাকে, তার ক্ষেত্রে এই এটা আরেকটু অন্যরকম হবে, কিন্তু সেটা আমাদের এখন দরকার নেই। তাহলে বল হচ্ছে ভর গুণ ত্বরণ, এটা আপনাদের মনে রাখতে হবে। আপনাদের মনে রাখার সুবিধার জন্য এখানে সেটি ছবি দিয়ে লেখা ছিল, হ্যাঁ, কিন্তু সেই ছবিগুলো আমরা দেখাতে অসমর্থ হচ্ছি, সেটা আপনারা জানেন। বেশ, এরপরে নিউটনের মাথায় এলো তাহলে বল কোথা থেকে আসছে, কিরকম ভাবে আসছে, এগুলো তো ভাবা দরকার। এখন এতে তিনি প্রথমেই যেটা ভাবলেন সেটা হচ্ছে মহাকর্ষ, যেটাকে অনেক সময় মাধ্যাকর্ষণ আগে বলা হতো, এখন মহাকর্ষ কথাটা সম্ভবত বেশি ব্যবহার হয় বাংলায়, এবং এই কথাটাই আমার পছন্দ। তো মহাকর্ষের কথা ভাবলেন, কি করে ভাবলেন? এ নিয়ে একটা গল্প আছে যেটা আপনারা সবাই জানেন, যে নিউটন একটা আপেল গাছের তলায় বসেছিলেন এবং তখন তার মাথায় একটি আপেল পড়ল। তাকে চমকে উঠে তিনি ভাবলেন, আরে আপেলটা পড়লো কেন, কি আপদ। হ্যাঁ, তা এতে আমরা অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলে বলি, যাক বাবা ভাগ্যিস নিউটন আপেল গাছের নিচে বসেছিলেন, যদি নারকেল গাছের নিচে বসতেন তাহলে তো আর তার সূত্র আবিষ্কৃত হতো না, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন হয়ে যেত আগেই। যাই হোক, গল্পটা সম্ভবত সত্যি নয়। যে কোনো গল্প সুন্দর গল্প, ভালো গল্প হলে সত্যি হওয়ার কোনো দায় নেই তার, কিন্তু এই গল্পটা সম্ভবত সত্যি নয়। কিন্তু অন্য একটা জিনিস সত্যি, কেন সেটা নিউটন তার প্রিন্সিপিয়া বইতে লিখে গেছে, যে নিউটনের মাথায় ঢুকলো যে চাঁদ কেন পৃথিবীর চারদিকে ঘোরে। এবং তখন নিউটন ভাবলেন যে আচ্ছা, আমি যদি একটা ঢিল ছুঁড়ে, ঢিলটা তো খানিকটা দূরে গিয়ে মাটিতে পড়ে যাবে। চাঁদের ক্ষেত্রে হচ্ছে কি, চাঁদও ওইরকম মাটিতে পড়ে যাচ্ছে, কিন্তু ওই পাশের দিকে তার গতিটা এত বেশি যে পড়তে পড়তে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, ফলে আর মাটিতে আর ঠেকতে পারছে না, পৃথিবীর চারদিকে ঘুরে যাচ্ছে। এর থেকে তিনি বলেন, ও তাহলে তো ওই যে আপেল বা ঢিল যাই হোক আর চাঁদ, এরা তো একই রকম ভাবে কাজ করছে, দুজনেই পৃথিবীর দিকে পড়ে যাচ্ছে। এই থেকে তিনি বললেন যে তাহলে সারা মহাবিশ্বে যা যা আছে সবার মধ্যে এরকম একটা টান আছে, সেইটাকে ওই তিনি বললেন গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন বলেছিলেন এটা আমি জানি না, তিনি লাতিনে লিখেছিলেন। যাই হোক, আমরা সেটাকে মহাকর্ষ বলছি। এখন তাহলে মহাকর্ষের বলটা কিরকম হবে সেটা তো জানতে হবে। এটার জন্য নিউটনের একটা খুব ভালো, মানে তার আগের থেকে একটা কাজ হয়েছিল, সেটাও একটা গল্প। সেটাও আপনারা জানেন যে গালিলেও পিসার মিনার থেকে দুটি পাথর ফেলে দিয়েছিলেন, বিভিন্ন ওজনের দুটি পাথর। তার আগে আরিস্টটল বলেছিলেন যে ওরকম দুটো জিনিস ফেললে ভারী জিনিসটা আগে পৌঁছয় মাটিতে, হালকা জিনিসটা পরে পৌঁছয়। গালিলেও দুটো পাথর ফেলে দেখলেন যে দুটো একই সঙ্গে পৌঁছচ্ছে। এটা কিরকম কথা হলো? উপর থেকে পড়ছে, তার একটা ত্বরণ হচ্ছে,
তার উপর বল প্রয়োগ হচ্ছে, পৃথিবী বল প্রয়োগ করছে, বোঝা গেল। দুটোরই সমান ত্বরণ হচ্ছে, কি করে হয়? হবে ওই যে বললাম, বলটা হচ্ছে ভর গুণ ত্বরণ। কাজে বলটাও যদি ভরের সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে দুদিক থেকে ভর কেটে যাবে। শুধু একটা ভরের হবে না, যে যাকে টানছে দুজনের ভরই লাগবে। তাহলে এর থেকে নিউটন বুঝলেন যে বলটা যা হবে সেটা হচ্ছে দুজনের ভরের গুণফলের সঙ্গে একটা সমানুপাতিক কিছু একটা হবে। এরপর ওই চাঁদ যেভাবে পড়ছে তার থেকে তিনি একটি চমৎকার ছোট্ট অঙ্ক কষে, অঙ্কটা 2-3 লাইনের অঙ্ক, কিন্তু এখানে কষা যাবে না, তো 2-3 লাইনের অঙ্ক কষে তিনি বললেন যে ওই যে পড়ছে যেটা, সেটা আবার দূরত্বের বর্গের সঙ্গে কমছে, অর্থাৎ যত দূরে যাচ্ছে তত কমবে। সেটা খুব স্বাভাবিক, সেটা বলবার জন্য নিউটনের কোনো প্রয়োজন নেই, পলাশবরণ পাল যথেষ্ট। হ্যাঁ, যত দূরে যাবে তত তার টান কমবে। কিন্তু কিরকম ভাবে কমবে সেটা নিউটন দেখিয়ে দিলেন, যে ওইটা ওই যত দূরে যাবে, দূরত্ব যত বাড়বে, বলটা তার বর্গের অনুপাতে কমবে। মানে দূরত্ব যদি দ্বিগুণ হয়, বল 4/1 হবে, 3 গুণ হলে 9/1 হবে, এরকম ভাবে হবে। তাহলে এবার নিউটনের সামনে কি দাঁড়ালো? বল তিনি লিখতে চান, মহাকর্ষের বল। তিনি লিখেছেন যে দুটো ভরের গুণফল ভাগ দূরত্বের বর্গ। আর তো কিছুর উপর নির্ভর করার নেই। মুশকিল হচ্ছে এইখানে যদি ছেড়ে দেন তাহলে খুব ঝামেলা। এটা কোনো ফর্মুলা হতেই পারে না। কেন হতে পারে না? তার একটা খুব সহজ কারণ আছে। সহজ কারণটা হচ্ছে যে সে যে একটি বাচ্চা একবার আমাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা হাতি বড় না 100 বড়? কি করে এর উত্তর দেব? দুটো সমজাতীয় জিনিস না হলে তাদের তুলনা করা যায় না। আর সমজাতীয় জিনিস মানে কি? আপনি বলতে পারেন যে আচ্ছা এই বইটা বেশি লম্বা না ওই ওখানে আর একটা বই আছে সেটা বেশি লম্বা, এটা আপনি জিজ্ঞেস করতে পারেন, এর একটা উত্তর হবে। আপনি জিজ্ঞেস করতে পারেন এই বইটার বেশি ভারী না ওই বইটা বেশি ভারী, এরও একটা উত্তর হবে। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে এই বইটার লম্বা আর ওই বইটার ওজন, এই দুটোর মধ্যে কোনটা বেশি, এটার কোনো উত্তর হয় না, কারণ এটা একটু বাজে প্রশ্ন। হ্যাঁ, যখন তুলনা করবেন সমান সমান জিনিসের মধ্যে তুলনা করবেন, মানে সমান মানে সেটা অসমানও হতে পারে, কিন্তু সমান রকমের জিনিস এর মধ্যে তুলনা করতে হবে। এখন নিউটন যদি এই বলটাকে নিয়ে শুধু দুটো ভরের গুণফল ভাগ দূরত্বের বর্গ এইভাবে যদি রেখে দেন, তাহলে যেটা মুশকিল সেটা হচ্ছে দুদিকে ওই একক মিলছে না। এদিকে দেখুন ভর আছে, দূরত্ব আছে, কিন্তু ওদিকে রয়েছে বল। বল মানে হচ্ছে, আগে বলেছি, ভর গুণ ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে গতিবেগ পরিবর্তনের হার। তার মধ্যে নিশ্চয়ই একটা সময়ের ব্যাপার আছে। তো ডান দিকে তো সময় নেই কোথাও, কি করে হবে? এখন এইরকম পরিস্থিতিতে পড়লে খুব সম্ভব যে কেউ বলতে কিছু একটা ভুল হচ্ছে, হয়তো আরো কিছুর উপর নির্ভর করে, সেগুলো খুঁজে বার করা দরকার। কিন্তু নিউটন একটা অদ্ভুত উদ্ধত প্রকৃতির মানুষ ছিলেন। তিনি বলেন যে না না, ও আর কিছুর উপর নির্ভর করে না। ওই যে আমি লিখেছি দুটো বলের গুণফল, দুটো ভরের গুণফল ভাগ দূরত্বের বর্গ, তার সঙ্গে একটা জি একটা গুণ করে দাও। সেই জিটা কি? ওই জিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে দুদিকের একক টেকক সমান হবে। ওমা, এই আবার কিরকম জিনিস? এর আগে পর্যন্ত বিজ্ঞানে এরকম জিনিস কখনো হয়নি। যত আমরা বিজ্ঞানে যত জিনিস ঢুকেছি সেটা কোনো একটা কিছুর ধর্ম। একটা ইলেকট্রনের ভর কত আমরা জিজ্ঞেস করতে পারি, পৃথিবীর ব্যাসার্ধ কত আমরা জিজ্ঞেস করতে পারি, কোনো একটা কিছুর ধর্ম হতে হবে। এই জিটা কারুর ধর্ম না। এই জিটা শুধু ওই ফর্মুলাটি বাঁচানোর জন্য এসেছে। অর্থাৎ এই জিটা হচ্ছে মহাকর্ষের ধর্ম।
মহাকর্ষের যে টান, তার নিজস্ব ধর্ম হচ্ছে ঐচি। যেটা বললাম, এই জিনিস একেবারে অভূতপূর্ব, মানে আক্ষরিক অর্থে অভূতপূর্ব, আগে কখনো ঘটেনি। এবং নিউটন এই কাণ্ডটি করে যে জিনিসটা করলেন, প্রতিষ্ঠা করলেন, সেটা হচ্ছে এই যে এই জিনিসপত্র, বস্তু, অমুক তমুকের ধর্ম ছাড়াও আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের মহাবিশ্বের চালচলন বোঝবার জন্য প্রয়োজন। তার মধ্যে একটা হচ্ছে এই নিউটনের জি। এইটা হচ্ছে ইতিহাসের প্রথম ধ্রুবক। এবার দ্বিতীয় ধ্রুবক কার হাত ধরে এসেছিল, সেটা হচ্ছে এটাকে আমি আমাদের স্কুল বা এমনকি কলেজ পর্যায়েরও শিক্ষা ব্যবস্থার একটা চূড়ান্ত গাফিলতি বলে মনে করি। যে ধরুন আমরা গালিলেও, নিউটন ইত্যাদির নাম সবাই জানি, মানে এদের জন্য পদার্থবিদ্যা পড়ার দরকার হয় না, তাই তো? মানে যিনি সাহিত্য পড়ছেন তিনিও গালিলেও, নিউটনের নাম জানেন। বিংশ শতাব্দী বিজ্ঞানীর নাম বলতে গেলেই সবাই আইনস্টাইন, ঠিক আছে। তারপরে আর একটা বলতে পারলে হয়তো অনেকেই খাবেন, কিন্তু অন্তত একটা জানেন। ঊনবিংশ শতাব্দীর একজন বড় বিজ্ঞানীর নাম বলুন, মানে জীববিজ্ঞানীর ক্ষেত্রে এটা বলতে পারবেন, ডারউইন। পদার্থবিদ্যার ক্ষেত্রে বলতে বললে সাধারণত এর উত্তর পাওয়া যায় না। কিন্তু এর উত্তরটা যিনি জানবেন তার কাছে এর একটাই উত্তর হয়। তিনি হচ্ছেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তিনি এতদিকে এতভাবে পদার্থবিদ্যাকে সমৃদ্ধ করেছেন যে ওই তার ১.৫ শতাব্দী আগে নিউটনের সঙ্গে তিনি তুলনীয়। তো ম্যাক্সওয়েলের আগে, মানে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে বিদ্যুৎ এবং চুম্বক নিয়ে নানান রকমের গবেষণা হচ্ছে। তাতে দেখা গিয়েছিল যে একটা বৈদ্যুতিক কারেন্ট যদি যায় তাহলে সেটা একটা চুম্বকের মতো আচরণ করে। এইরকম সব নানান জিনিস দেখা গিয়েছিল। তো এখন ম্যাক্সওয়েল এই নানান জনের নানান তারা যা পেয়েছিলেন সেগুলোকে সব একসঙ্গে গুছিয়ে একটা কিছু করতে চাইলেন। 1864 সাল নাগাদ, এই সালটালগুলো আমার 2-1 বছরের এধার ওধার হতে পারে, বুঝলেন। ইতিহাসে আমি খুব একটা ওস্তাদ নই, আমাদের বাড়িতে ইতিহাস ডিপার্টমেন্ট অন্য একজনের হাতে আছে। তো এখন যাই হোক, নিজ গুণে মার্জনা করে নেবেন। 1864 নাগাদ ম্যাক্সওয়েল তার সেই গবেষণার ফলাফল প্রকাশ করলেন। সেই ফলাফলগুলোকে এখন আমরা যেভাবে লিখি, অন্তত প্রথম কলেজে যেভাবে সেগুলোকে পড়ানো হয়, সে 4টি মাত্র সমীকরণ দিয়ে পড়ানো হয়। ম্যাক্সওয়েল সেভাবে লেখেননি, কিন্তু একই ব্যাপারগুলো একই, খালি লেখবার কায়দাটা আলাদা। এবং তারপরে আমরা এটাও জেনেছি বিংশ শতাব্দীতে এসে যে আসলে ওই 4টি সমীকরণকে 2টি সমীকরণ হিসেবেও লেখা সম্ভব। কিন্তু কটা সমীকরণ সেটা খুব বড় কথা না। বড় কথা হচ্ছে যে কয়েকটা মাত্র সমীকরণে বিদ্যুৎ এবং চুম্বক সংক্রান্ত যত কিছু জানা ছিল সব কিছু ম্যাক্সওয়েল একেবারে লিখে ফেললেন। এবং তিনি একটা অদ্ভুত জিনিস দেখলেন, তার যে বিদ্যুৎ আর চুম্বককে আলাদা করে ভাবা যায় না। ওই যে আগেই বললাম, কারেন্টের থেকে কারেন্ট চুম্বকের মতো ব্যবহার করে, এরকম সব জিনিস রয়েছে। তো যার জন্য বিদ্যুৎ এবং চুম্বককে একসাথে আমাদের ভাবতে হবে, এবং তার জন্যই ম্যাক্সওয়েল যে তত্ত্বটি প্রচার করলেন বা প্রকাশ করলেন সেটিকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। এখন ম্যাক্সওয়েল এই যে 4টি সমীকরণ, এই সমীকরণের মধ্যে তাকিয়ে একটা অদ্ভুত জিনিস দেখা গেল। মানে ম্যাক্সওয়েল সেটা দেখলেন এবং খুবই হয়তো বিচলিতই হলেন। সেটা হচ্ছে সেই সমীকরণের মধ্যে একটা জিনিস বসে আছে, যেটাকে নাম এখন আমরা লিখি সি। সেই সি এর একক হচ্ছে গতিবেগের এককের মতো।
অর্থাৎ এই এত মিটার এত সেকেন্ডে এরকম একটা জিনিস। এখন এটা কি করে এলো? এটা একটা অদ্ভুত জিনিস। তার কারণ হচ্ছে যে তখন পর্যন্ত যা ধারণা ছিল সেটা হচ্ছে এই যে গতিবেগ আসলে কারোর মাপা যায় না। অমুকের গতিবেগ কত এ প্রশ্নের কোনো উত্তর হয় না। কে দেখছে সেটা আগে বলে দিতে হয়, কার সাপেক্ষে ওই গতিবেগ সেটা না বলে দিলে এই প্রশ্নের কোনো অর্থই হয় না। দেখুন নিউটনের যে গতিসূত্রের কথা বললাম তার মধ্যে কিন্তু গতিবেগ নেই। বল আছে, ত্বরণ আছে, গতিবেগ নেই। ত্বরণ মানে হচ্ছে গতিবেগ পরিবর্তনের হার। মানে আপনি বলতে পারেন যে গত 1 সেকেন্ডে এই জিনিসটার গতিবেগ 1 মিটার পার সেকেন্ড বদলেছে, কিন্তু সেটা কি 30 থেকে 31 হয়েছে না 15 থেকে 16 হয়েছে সেটা কিন্তু বলার কোনো উপায় নেই। সেটা নির্ভর করছে কোথা থেকে আপনি দেখছেন। কিন্তু ম্যাক্সওয়েলের এই যে সমীকরণ তার মধ্যে পরিষ্কার একটি জিনিস বসে রয়েছে, যেটি হচ্ছে গতিবেগ। কার গতিবেগ? ম্যাক্সওয়েল নিজেই অঙ্ক কষে বার করলেন যে এই যে তড়িৎ চুম্বকীয় যে সমস্ত ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো তার সংবাদ প্রবাহিত হয় ঢেউয়ের আকারে, তরঙ্গের আকারে, এবং ওই যে সি বসে আছে সেটা হচ্ছে সেই তরঙ্গের গতিবেগ। তরঙ্গটা কত কত তাড়াতাড়ি যাচ্ছে। কিন্তু তাহলে প্রশ্ন তো রয়ে গেল, কে দেখছে? আরে আজকে যদি আমি রাস্তায় যাই, আমি হয়তো পাশ দিয়ে হাঁটছি, আমার পাশ দিয়ে একটা বাস চলে গেলে যেরকম তাড়াতাড়ি যাচ্ছে মনে হবে, আমি যদি নিজেই একটা গাড়ির মধ্যে বসে থাকতাম তাহলে তো আমার সেরকম মনে হতো না। কাজে এক একজনের কাছে তো এক এক রকম মনে হবে। তাহলে ওই যে সি বসে আছে সেটা কে দেখছে? তখন ম্যাক্সওয়েল একটা বেশ কষ্টকল্পিত ধারণা তৈরি করলেন যে এই আমাদের সমস্ত বিশ্বজগৎ ইথার বলে একরকম জিনিসের সমুদ্রে নাকি সব ভাসছে, এবং সেই ইথারের সাপেক্ষে ওই যে গতিবেগ সেটাই ওখানে ধরা পড়ছে। বিজ্ঞানের একটা বিরাট ব্যাপার হচ্ছে, বললেই শুনবো কেন, এটা কিন্তু সমস্ত বিজ্ঞানী সারাক্ষণ বলছে। ম্যাক্সওয়েল বললেও সেটা হবে না। ম্যাক্সওয়েল বলেছেন না, ম্যাক্সওয়েল বলেছেন বলুন, তাহলে শুনবো কেন? প্রমাণ করে দেখাও। তখন অনেকে অনেকভাবে প্রমাণ করার চেষ্টা করলেন যে তাহলে সেই ইথারটা কোথায় আছে, সেটা ইথার কিরকম, ইথারের মধ্যে দিয়ে তো পৃথিবীও ছুটছে সূর্যের চারদিকে, তাহলে সেটা তো আমাদের বুঝতে পারা উচিত। কিছুতেই কিছু পাওয়া গেল না। বিংশ শতাব্দীর গোড়ায় এসে 1905 সালে আইনস্টাইন বললেন যে ওই যে গ্যালিলিও বলে গিয়েছিলেন যে কারোর গতিবেগ মাপা সম্ভব নয়, ওটা ঠিক, খালি ব্যতিক্রম হচ্ছে ওই আলোর গতিবেগ। ও এই কথাটা বলা হয়নি যে ওই যে ঢেউগুলো, সেই ঢেউগুলোই আবার আলো, মানে সেই ঢেউগুলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, ঢেউগুলোর দৈর্ঘ্য একটা সীমার মধ্যে থাকলে আমাদের এই যে দুটি যন্ত্র আছে মাথায় বসানো, সেই যন্ত্রগুলো সেটাকে বুঝতে পারে। তার চেয়ে বেশি হয়ে গেলেও বুঝতে পারে না, কম হয়ে গেলেও বুঝতে পারে না, এবং সেই যেটা বুঝতে পারে সেই অংশটা আলো। কিন্তু পদার্থবিদ্যার দিক থেকে ঢেউগুলো আরো লম্বা হলেও সেটা ওই একই রকমের তরঙ্গ, আরো ছোট হলেও একই রকমের তরঙ্গ, সব মিলিয়ে আমি সেটাকে বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো হচ্ছে একটা বিশেষ মাপের মধ্যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এখন আইনস্টাইন 1905 সালে বললেন যে হ্যাঁ ওই ঠিক আছে, কারোর গতিবেগ তুমি মাপতে পারবে না, মানে তুমি যদি একটা চলন্ত ট্রেনে বসে থাকো এবং যদি এরকম করে একটা বল নিয়ে লোকালোকি করো, করতে পারবে, ট্রেন চলছে বলে কোনো অসুবিধা হবে না, যদি ট্রেনটা সমবেগে চলে। ট্রেনটা যদি এরকম করে চলতে থাকে তাহলে মুশকিল, কিন্তু সমবেগে চললে বেশি বুঝতে পারবে না। এবার 2 নম্বর হচ্ছে, কিন্তু আলোর বেগ বাবা ওটা সবার কাছেই সমান। এই ধরে নিয়ে তিনি যে
তত্ত্ব কথাটি প্রচার করলেন সেটিকে আমরা বলি আপেক্ষিকতা তত্ত্ব। এবং সেই আপেক্ষিকতা তত্ত্বের থেকে অনেক কিছু জানা গেল, সেগুলো তো আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে এই যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আরেকটি ধ্রুবক এসে গেছে, সেটা হচ্ছে এই আলোর গতিবেগ। 2 নম্বর। এইবার 3 নম্বর। 3 নম্বর হচ্ছে আবার ওই আলো বা শক্তির কথাই ধরা যাক। শক্তি যখন প্রবাহিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় 3 ভাবে যায়। একটাকে বলে পরিবহন, একটাকে বলে পরিচলন, আর তৃতীয়টা হচ্ছে বিকিরণ। পরিবহন আর পরিচালনের জন্য পদার্থের সহায়তা দরকার হয়। পরিবহন হচ্ছে আপনি যদি একটা লোহার ডান্ডা নিয়ে তার এক পাশটা গরম করেন, অন্য পাশে গরমটা চলে যায়, এটা পরিবহনের চলে যায়। লোহার ডান্ডার মধ্যে কিচ্ছু কোথাও যায় না। পরিচলন হচ্ছে আপনি যদি এক বাটি জল নিয়ে ফোটাতে থাকেন, তাহলে দেখতেই পাবেন যে জলের এগুলো অণুগুলো আস্তে ওপরে উঠছে, ঘুরপাক খাচ্ছে ওর মধ্যে, এরকম হচ্ছে। তাই জন্য নিজেরাও চলছে, সেই জন্য পরিচলন। খুব সুন্দর বাংলা নাম। ইংরেজি নামগুলো এর থেকে অনেক খারাপ। যারা ইংরেজি শুনলেই যারা গলে যান তাদের বলি যে এর থেকে বাংলা নামগুলো অনেক ভালো অনেক ক্ষেত্রে। তো এখন অবশ্য বলতে পারেন পরিবহনের ক্ষেত্রে তো চললো না, সেই তেমন বাস জ্যামে দাঁড়িয়ে গেছে। যাই হোক, তো কিন্তু বিকিরণ নিয়ে একটু সমস্যা। বিকিরণের জন্য কোনো বস্তুর সহায়তা লাগে না। যদি লাগতো তাহলে সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছতো না। পৌঁছচ্ছে তার কারণ হচ্ছে বিকিরণ। এখন এই বিকিরণ নানান রকমের হতে পারে। সূর্য থেকে যে আলো আসে সেটার কথাই যদি একটু ভাবেন, দেখুন সূর্য তো একটা বিশাল ব্যাপার, তার মধ্যে নানান রকম ঘটনা ঘটে চলছে যার ফলে শক্তি তৈরি হচ্ছে। শক্তি তো আর সূর্যের পাঁচিলের ধারে তৈরি হচ্ছে না, একেবারে ভেতরেই বেশি তৈরি হচ্ছে, কারণ ভেতরটা বেশি গরম, সেই ভেতরে তৈরি হচ্ছে। এখন সেই ভেতর থেকে সেই শক্তি যে বেরোবে সেটা সোজা কথা নয়, কারণ চারপাশে তো চাপা জিনিসপত্র রয়েছে। কাজে সে ধাক্কা খেতে খেতে এর সঙ্গে ঠোকাটুকি লাগছে, এই করতে 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 বেরোবে। এইভাবে যুদ্ধ করে বেরোনোর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে সূর্যের মধ্যে যে পদার্থ আছে সে পদার্থের সঙ্গে তার একটা সাম্য তৈরি হয়। সাম্য মানে হচ্ছে যে যে কোনো একটা মুহূর্তে সে পদার্থকে কিছু শক্তি দিচ্ছে, আবার পদার্থ থেকে কিছু শক্তি নিচ্ছে, হরে ধরে একই থাকছে, এরকম একটা সাম্য তৈরি হয়। এখন ধরুন এইখান থেকে যে আলোটা আসছে আমার কাছে, এতে কিন্তু এরকম কোনো সাম্য তৈরি হয়। কিন্তু আপনি যদি তন্দুরের মধ্যে রুটি তৈরি হচ্ছে এটা যদি ভাবেন, সন্ধ্যাবেলা এরকম খাওয়া দাওয়ার কথা আলোচনা করার বিপদ আছে, এখন সবাই মন ওদিকে চলে যাবে। যাই হোক, তন্দুরের মধ্যে যদি একটা রুটি করা হচ্ছে ভাবে, তন্দুর চারপাশ থেকে আটকে রাখা হচ্ছে, সেখান থেকে কিন্তু বেরোতে পারছে না, কাজে ওর মধ্যেই যা হওয়ার হচ্ছে। এবং বিকিরণের সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ যে মানে চারিত্র বৈশিষ্ট্য যেটা, সেটা ওই তন্দুরের মতো জিনিস থেকেই দেখা গিয়েছে। দেখা গিয়েছিল যে ভেতরে তাকালে সব জিনিসের একই রং মনে হচ্ছে। তার মানে হচ্ছে যে ওই যে বিকিরণ যেটা বেরোচ্ছে সেটা ওই বস্তুর তাপমাত্রার উপর নির্ভর করছে। এই জন্য ওটাকে বলে সাম্য বিকিরণ, যে তাপ ওই বস্তুর সঙ্গে একটা সাম্য তৈরি হচ্ছে, সেখান থেকে বিকিরণটা আসছে। এখন এই সাম্য বিকিরণটা অন্য অনেক রকম বিকিরণের থেকে বোঝা অনেক সহজ হওয়া উচিত এরকম লোকে মনে করলেন, এবং মনে করাটা খুব আশ্চর্য না। হ্যাঁ, মানে যার কোনোই মাথা মুন্ডু নেই তার সম্বন্ধে কি করে বলবো? এখানে তো অন্তত একটা মাথা মুন্ডু আছে, যে সে এইভাবে বেরোচ্ছে, এই একটা তাপমাত্রা আছে তার, ইত্যাদি ইত্যাদি। এখন এইটা নিয়ে 19বিংশ শতাব্দীতে নানান রকম পরীক্ষা নিরীক্ষা হলো, এবং এই সাম্য বিকিরণের চরিত্র বোঝা গেল। চরিত্র মানে কি? চরিত্র মানে হচ্ছে বিকিরণটা যখন বেরোয় তখন একই দৈর্ঘ্যের তরঙ্গ বেরোয় না,
নানান দৈর্ঘ্যের তরঙ্গ বেরোয়। মানে খুব খুঁটিয়ে বলতে গেলে শূন্য থেকে শুরু করে অসীম লম্বা পর্যন্ত সব রকমই বেরোতে পারে, যদিও দুদিকে খুবই কম, ধর্তব্যের মধ্যে নয়। কিন্তু মাঝখানটা এরকম একটা ঢিবির মতো, মানে শূন্যে ওটা শূন্য, তারপরে এসে এরকম ঢিবির মতো হয়ে তারপরে আবার বেশি তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেলে কমে যায়। এই ঢিপিটা ঠিক কোথায় তার সবচেয়ে উঁচু জায়গা হবে সেটা নির্ভর করে ওই তাপমাত্রার উপরে। সূর্যের ক্ষেত্রে যে তাপমাত্রা, তাতে ওই ঢিপিটা হয় মোটামুটি হলুদ আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেখানে হয় তার কাছাকাছি। ওই জন্য সূর্যের আলোটা হলুদের কাছাকাছি। অবশ্যই হলুদের সঙ্গে অন্য রং মিশে থাকে, এর জন্য শেষ পর্যন্ত আমরা যা দেখি সেটাকে আমরা বলি সাদা। যাই হোক, এখন সেই সময় পদার্থবিদ্যা যা জানা ছিল তাই দিয়ে এটা ব্যাখ্যা করার চেষ্টা করা হলো। ব্যাখ্যা মানে করতে গিয়ে যা দেখা গেল সেটাকে মানে ভুল টুল বললে মানে খুব প্রশংসা করা হয়, মানে সেটা একটা শোচনীয় রকমের উত্তর বেরোল। মানে এই যে মনে হচ্ছে ঢিপির মতো, সে ঢিপিই নেই, সেখানে যা দেখা যাচ্ছে এইরকম একটা জিনিস, মানে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যে বিরাট উঁচু অসীম, তারপরে করে কমে যাচ্ছে, ঢিপিই দেখা যাচ্ছে না। এই কি করে হলো? এটা একটা বিরাট সমস্যা। তখন 1900 সালে মার্কস প্লাঙ্ক বললেন যে দেখো এগুলো যে অঙ্ক কষা হচ্ছে, এগুলো তো সব ওই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ঢেউ ধরে কষা হচ্ছে, দেখতাম। আমি যদি ঢেউ না বলে, মানে আমি যদি এরকম ভাবি যে শক্তি যেগুলো আসছে সেগুলো কতগুলো ছোট ছোট প্যাকেটে আসছে, সেইটা যদি ধরি তাহলে কি হয়? এবং প্লাঙ্ক বললেন যে আচ্ছা, এই প্যাকেটগুলো কিরকম হবে তার তো একটা মাথা মুন্ডু থাকতে হবে। তিনি বললেন যে আচ্ছা, ওই যে আমি যখন ঢেউ হিসেবে ভাবছিলাম তখন তো ঢেউয়ের একটা তরঙ্গ দৈর্ঘ্য ছিল, তেমনি উল্টোভাবে ভাবা যায় তার একটা কম্পাঙ্ক ছিল। কম্পাঙ্ক মানে হচ্ছে সেকেন্ডে কতবার কমছে বাড়ছে, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা ঢেউ কতখানি যাচ্ছে। তা কম্পাঙ্ক দিয়ে ভাবা যায়, কম্পাঙ্ক দিয়ে ভাবা একটু সুবিধা। তো প্লাঙ্ক ধরে নিলেন যে এই যে প্যাকেটগুলোর কথা আমি ভাবছি, এই প্যাকেটগুলোর শক্তি হচ্ছে ওই কম্পাঙ্কর সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ শক্তিটাকে যদি আমি ই বলি আর কম্পাঙ্কটাকে যদি এফ বলি, তাহলে আমি লিখতে পারি ই ইকুয়াল টু এইচ এফ। এই সমীকরণটা এতই ছোট যে আমি যখন এখানে লিখে এনেছিলাম তখন এইটুকু লেখার আনন্দে আমি এত বড় করে লিখেছিলাম যে মানে হরফগুলো ভীষণ দৃশ্য রকমের বড় দেখাচ্ছে। কিন্তু যাই হোক, এইটুকুই সমীকরণটা, ই ইকুয়াল টু এইচ এফ। এইটা ধরে তিনি এবার ওই ঢিপি হয় কিনা দেখার চেষ্টা করলেন, দেখলেন পেয়ে গেলেন। প্লাঙ্ক অবশ্য খানিকটা গোঁজামিল দিয়েছিলেন, এবং সেই গোঁজামিলটা শেষ অবধি যার হাতে ঠিকঠাক হয়েছিল তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু। সেটা অনেকদিন পরে, 1924 সালে। কিন্তু যাই হোক, ওই তখন থেকেই একটা ধারণা জন্মালো যে তাহলে তো এটা একটা নতুন রকমের বিজ্ঞান হচ্ছে, এবং ওই প্যাকেটগুলোকে কোয়ান্টাম বলা হলো। লাতিন কথা ছাড়া তখন লোকেরা খুব উঠতে বসতো না, বিজ্ঞানীরা, সেই জন্য একটা বেশ শক্ত গোছের একটা লাতিন শব্দ নিয়ে এলেন, কোয়ান্টাম। তো সেই থেকে এই পুরো ব্যাপারটা কোয়ান্টাম তত্ত্ব বলে অভিহিত হতে লাগে। কিন্তু এবার আপনারা লক্ষ্য করেছেন ওই যে ই সমান সমান এইচ এফ বললাম, সে এইচটা কি? এইচটা হচ্ছে আরেকটি ধ্রুবক। তাহলে আমাদের তিনটি ধ্রুবক হলো, প্রথম নিউটন, তারপর ম্যাক্সওয়েল, তারপর প্লাঙ্ক। এখন এই তিনটে ধ্রুবক এছাড়া কি আরো ধ্রুবক আছে? আছে, আমি তো আগেই বলেছি। আপনি যদি ইলেকট্রনের ভর মাপেন সেটা একটা ধ্রুবক, সেটা বদলায় না। এখন আপনি যদি একটা
আজকে যদি বাড়িতে গিয়ে আন্তর্জাল খুলে আপনি যদি বলেন যে এরকম ধ্রুবকের একটা তালিকা আমার সামনে পেশ করো হে বাবু, দেখবেন প্রচুর জিনিস দেখাচ্ছে। তার মধ্যে ইলেকট্রনের ভর আছে, প্রোটনের ভর আছে, নিউট্রনের ভর আছে, আরও অনেক জিনিসের আছে, আর অনেক কিছু আছে। সবগুলো নিয়ে আমাদের আলোচনা করবার দরকার নেই। এই যে তিনটের কথা আমরা বললাম, এই তিনটে একটু বিশিষ্ট। তার কারণ হচ্ছে এইগুলো কারুর ধর্ম নয়। ইলেকট্রনের ভর যেটা সেটা ইলেকট্রনের ধর্ম, প্রোটনের ভর যেটা সেটা প্রোটনের ধর্ম। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি এমন বাহাদুর? তাছাড়া তো আরো অনেক কণা আছে, তো তাদেরগুলো যোগ দাও। তাদেরগুলো যদি যোগ দেওয়া হয় তাহলে ওই ফর্দ আরো লম্বা হয়ে যাবে। হ্যাঁ, কাজে কিন্তু এই যে তিনটে আমি বললাম, এই দুটো কারুর ধর্ম নয়। দাঁড়া, আপনারা বলবেন এটা কি হচ্ছে? একটু আগেই তো বলা হলো যে সিটা হচ্ছে আলোর গতিবেগ, তাহলে সেটা তো আলোর ধর্ম। হ্যাঁ, কিন্তু না, সি এর আসল গুরুত্ব অন্য জায়গায়। গুরুত্বটা কি? এই যে 1905 সালে আইনস্টাইন তার আপেক্ষিকতা তত্ত্ব প্রণয়ন করলেন, সেই আপেক্ষিকতা তত্ত্বের মধ্যে অনেক জায়গাতেই তিনি দেখছেন যে ফর্মুলা লিখতে গিয়ে একটা কোনো জিনিস ভাগ একটা 1 মাইনাস ভি স্কোয়ার ওভার সি স্কোয়ারের বর্গমূল, এরকম একটা জিনিস আসছে। আবার বলছি, 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার এর বর্গমূল। ভিটা হচ্ছে কারোর একটা গতিবেগ, কোনো একটা কিছু। যেমন কোনো একটা জিনিস যদি ভি বেগে চলতে থাকে তাহলে তার শক্তি কত হবে? এর উত্তর হচ্ছে ওই ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। আপনারা শুনেছেন তো, কিন্তু সেটা হচ্ছে অর্ধেকটা। আসল পুরোটা হচ্ছে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার ভাগ বর্গমূল 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। আর এটা তো একটু আশ্চর্যের কথা হলো। আশ্চর্যের কথাটা হচ্ছে এই যে কেউ যদি আলোর চেয়ে জোরে চলে তাহলে কি হবে? তাহলে তো ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ারটা তো একের চেয়ে বড় হয়ে যাবে। তাহলে এক থেকে সেটা বাদ দিলে তো একটা ঋণাত্মক সংখ্যা তৈরি হবে, তার বর্গমূল নেব কি করে? আমরা এখন পণ্ডিত হয়ে গেছি, আমরা বলি না না ওসবও করা যায়, ওকে বলে জটিল সংখ্যা। জানি, কিন্তু সেগুলো তো মাপা যায় না। আপনি যখন স্কেল দিয়ে মাপেন তখন জটিল সংখ্যা বেরোয় না, যখন বাটখারা দিয়ে মাপেন তখন জটিল সংখ্যা বেরোয় না। বেরোয় তো সব যেগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলি সেগুলোই। কাজে ঋণাত্মক সংখ্যার বর্গমূল নিলে তো হবে না। তাহলে কি হবে? এখন এর উত্তর হচ্ছে একটাই, তাহলে কোনো জিনিসের গতিবেগ ভি এর সি এর চেয়ে বেশি হতে পারে না। অর্থাৎ সি হচ্ছে স্পিড লিমিট, গতিসীমা। এটা হচ্ছে মহাবিশ্বের গতিসীমা। কেউই সি এর চেয়ে জোরে চলতে পারে না। আলো সি বেগে চলে, ঠিক আছে, সেটা আলোর ধর্ম, তাতে আমার কিছু নেই। কিন্তু সি এর আসল গুরুত্ব হচ্ছে এই যে সেটা হচ্ছে মহাবিশ্বের গতিসীমা। এই জন্য হচ্ছে তার গুরুত্ব। আর প্লাঙ্ক যেটি ঢোকালেন সেটির গুরুত্ব কোথায়? সেটির গুরুত্বের কথা বোঝা গেল 1927 সাল নাগাদ। ওই রকম হাইজেনবার্গ, ভার্নার হাইজেনবার্গ বললেন একটা জিনিসের কথা, সেটাকে বলা হয় অনিশ্চয়তা সূত্র। সেটা কি? সেটা হচ্ছে, ধরুন আপনি কোনো একটা জিনিস কোথায় আছে তার অবস্থানটা মাপতে চাইছেন, ভালো কথা, মাপুন, কিন্তু সেই সঙ্গে তার গতিবেগটাও মাপতে চাইছেন। এইবার কিন্তু গন্ডগোল, নুন আনতে পান্তা ফুরোবে। আপনি যদি অবস্থান খুব ভালোভাবে মাপতে চান, গতিবেগ ভালো করে মাপতে পারবেন না। গতিবেগ যদি খুব ভালোভাবে মাপতে চান, অবস্থান ভালো করে মাপতে পারবেন না। কেন? কারণ হচ্ছে এই, আচ্ছা ঠিক আছে, ধরুন অবস্থান, আপনি কি করে অবস্থান মাপেন এটা একটু ভাবুন। ধরুন এই বইটা এই টেবিলের উপর আছে, এটা আমি কি করে জানতে পারছি? তার কারণ ওখান থেকে একটা আলো এসে বইটায় পড়ছে, সেই আলোটা আমার চোখে এসে পড়ছে, ঠিক আছে। কিন্তু ধরুন এই বই, এখানে যদি বই না থেকে ওখানে একটা ইলেকট্রন থাকতো, ওই আলোটার ধাক্কা লাগার পরে সেই ইলেকট্রন সরে যেত, ফলে সে তো আর সেখানে থাকতো না।
তাহলে কি হচ্ছে, মানে আমি মাপবার জন্য জিনিসটাকে গন্ডুল করে ফেলছি। আর তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এমন আলো নিতে হবে যেটা, মানে যদি আমি খুব ছোট দূরত্ব মাপতে চাই তাহলে খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিতে হবে। কিন্তু সেটা যদি নিই, ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আবার ভরবেগ বেশি। ভরবেগ মানে ভর আর বেগের গুণফল, এটা ভাবলেই এখন চলবে, যদিও আলোর ক্ষেত্রে ভরটা কি আর বেগটা কি সেটা আলোচনা করতে গেলে একটু গন্ডগোল হবে। কিন্তু ভরবেগ মানে আসল কথা হচ্ছে, বলেই নি, ভরবেগ মানে হচ্ছে কাউকে ধাক্কা দেবার কতটা ক্ষমতা। এটা নির্ভর করে একটা জিনিসের ভর এবং একটা জিনিসের বেগের উপর। ধরুন আপনি দিয়ে বলবো না, আমি দিয়ে বলি, ধরুন আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমাকে পেছন থেকে একটা সাইকেল এসে ধাক্কা মারল, তাতে আমি হয়তো একটু উল্টে পড়বো, আমার হয়তো একটু মানে ছড়ে টড়ে যেতে পারে। কিন্তু একটা ট্রাক এসে যদি ধাক্কা মারে তাহলে কি হবে, সেই পরিণতির কথা এখানে আলোচনা না করাই ভালো। কেন? তার কারণ হচ্ছে ট্রাকটার ভর অনেক বেশি। কিন্তু একটা ট্রাক যদি দাঁড়িয়ে থাকতো বা খুব সামান্য মানে একেবারে শামুকের বেগে চলতো, তাহলে হয়তো ট্রাকের ধাক্কা সাইকেলের ধাক্কার চেয়ে বেশি হতো না। এই ধাক্কা দেওয়ার ক্ষমতাটাকে বলে ভরবেগ, এবং সেটা ঢেউয়েরও আছে। এখন আপনি যেই তরঙ্গ দৈর্ঘ্য ছোট করছেন দূরত্ব ভালো করে মাপার জন্য, তার ভরবেগ বেড়ে যাচ্ছে। ফলে সেই ভরবেগের ধাক্কায় সেই ইলেকট্রনের আরো বিচ্যুতি ঘটছে। ফলে এটা ভালো করে মাপতে গেলে ওটা ভালো করে হবে না, ওটা ভালো করে মাপতে গেলে এটা ভালো করে হবে না। যেভাবে বলা সম্ভব সেটা হচ্ছে যে আপনি যদি অবস্থান কতটা নিখুঁতভাবে মাপতে পারেন সর্বাধিক, সেটাকে যদি ধরেন, আর ভরবেগ কতটা নিখুঁতভাবে মাপতে পারেন সেটা যদি ধরেন, এই দুটোর গুণফল একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে ছোট হতে পারে না। এবং সেই নির্দিষ্ট পরিমাণটি হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। মানে প্লাঙ্কের ধ্রুবককে 2 দিয়ে ভাগ করতে হবে কি 4 দিয়ে ভাগ করতে হবে, এটা খুব বড় কথা না। মোট কথা হচ্ছে সেটা প্লাঙ্কের ধ্রুবকের সঙ্গে তার সম্পর্ক। তার মানে ওই যেমন আগে সিটাকে বলছিলাম গতিসীমা, তেমনি এটা হচ্ছে পরিমাপ সীমা। এই জন্য এটার গুরুত্ব। অর্থাৎ প্রকৃতি তার নানান রকম পাঁচিল তৈরি করে রেখেছে, যে এর চেয়ে ভালো করতে পারবে না, এর চেয়ে বেশি জুড়ে যেতে পারবে না, এই সমস্ত করে রেখেছে। এইগুলো হচ্ছে প্রকৃতির ধ্রুবক। এই 3টি হচ্ছে প্রকৃতির বড় বড় ধ্রুবক: নিউটন, ম্যাক্সওয়েলের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। এখন আপনারা বলবেন যে ওই যে ইলেকট্রনের কথা বলছিলাম সেগুলো কোথায় গেল? আছে, সেগুলো আছে, সেগুলোর কথা আমি একেবারে অস্বীকার করছি না, কিন্তু আগেই তো বললাম সেগুলো কারুর না কারুর ধর্ম, আর এগুলো হচ্ছে একেবারে প্রকৃতির ধর্ম, কোনো জিনিসের ধর্ম না। এই জন্য এগুলোর গুরুত্ব। তা বলবেন যে তাই এই জেনে আমাদের কি হবে? প্রকৃতি আছেন, তিনি তার মতো সামলাচ্ছেন, এটা জেনে আমরা কি করব? যে আমাদের কোনো কাজে লাগবে? কাজে না লাগলে কোনো জিনিস গুরুত্বপূর্ণ নয়, এটা বলাটা অবশ্য খুবই বিপজ্জনক। কিন্তু আসলে এটার একটা আমাদের দৈনন্দিন জীবনেও এটার একটা খুব বিরাট গুরুত্ব আছে। গুরুত্বটা হচ্ছে যে আমরা এই যে পরিমাপের যে সমস্ত একক ব্যবহার করি, এখন নিউটনের সময় থেকেই, নিউটন যেভাবে তার গতিবিদ্যার কথা বলেছিলেন, তার থেকে বোঝা গিয়েছিল যে পরিমাপের 3টে হচ্ছে মূল একক। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে ভর। এখন ধরা যাক দৈর্ঘ্যটাকে আমরা বলছি মিটার, তার একটা একক। ভরের জন্য ধরা যাক কিলোগ্রাম, সময়ের জন্য সেকেন্ড। এরকম আমরা সেকেন্ডের জায়গায় ঘন্টাও বলতে পারি, মিটারের জায়গায় কিলোমিটারও বলতে পারি, এতে খুব একটা চার্জ যাচ্ছে না। মোট কথা হচ্ছে যে আমরা যদি একটা দৈর্ঘ্যের একক নিই, একটা ভরের একক নিই এবং একটা সময়ের একক নিই, তাহলে তাই দিয়ে আমরা অন্য জিনিসের একক বলতে পারি। যেমন ধরুন বেগ, গতিবেগের একক। গতিবেগ মানে কি?
কতটা সময় কতটা রাস্তা যাচ্ছে, তার মানে দৈর্ঘ্য ভাগ সময়, তাহলে তার এককও সেরকম, দৈর্ঘ্য ভাগ সময়, সেরকমভাবে গতিবেগ বলা হয়, ঘন্টায় এত কিলোমিটার যাচ্ছে। তো তেমনি বলের ক্ষেত্রেও যে ওই যে নিউটনের গতিসূত্রের কথা বললাম, সেখান থেকে আমরা বলের এককও প্রকাশ করতে পারি দৈর্ঘ্য, ভর এবং সময়ের এককের মাধ্যমে। কিন্তু কথা হচ্ছে যে এই যে বললাম মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এগুলো ঠিক করে কে? এখন প্রায় আমাদের মানে সমকাল পর্যন্ত, মানে কয়েক দশক আগে পর্যন্ত এর উত্তর ছিল এই যে এই সমস্ত একটা মিটার বানিয়ে প্যারিসের কাছে একটা জায়গায় রেখে দেওয়া আছে, ওইটা হচ্ছে আসল মিটার। তেমনি প্যারিসের ওই একই জায়গাতে একটা কিসের একটা তাল আছে, সেইটার ওজন হচ্ছে 1 কিলোগ্রাম। মানে যখন ধরুন আমরা একটা দৈর্ঘ্য মাপছি, কি করি? একটা ফিতে দিয়ে মাপছি, তাই তো? ফিতের উপর দাগগুলো আছে, দাগগুলো কোথার থেকে এলো? সহজ উত্তর হচ্ছে আরেকটা ফিতের থেকে টুকেছি, সেই কোথার থেকে টুকলো? উত্তর হচ্ছে ওই প্যারিসের ওখান থেকে টুকতে হবে, তা না হলে ওই দাগগুলো ঠিক না। এইটা ছিল উত্তর। কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি লোকজন চিন্তা করতে শুরু করলেন যে আচ্ছা, আমরা তো প্রকৃতির এই যে ধ্রুবকগুলো, এগুলোকে তো ব্যবহার করতে পারি এইগুলোর সংজ্ঞা দেওয়ার কাছে। সম্ভবত মাইকেলসন এটার প্রথম প্রস্তাব করেছিলেন। যাই হোক, ইতিহাসে আমাদের দরকার নেই। 3টে জিনিস আমাদের একক দরকার: মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এই এককের সংজ্ঞা দরকার। আচ্ছা, ধরুন আপনি কোনোভাবে সেকেন্ডের একটা সংজ্ঞা তৈরি করেছেন। এইবার আপনি যদি আমাকে বলে দেন যে আপনার ওই সংজ্ঞা অনুযায়ী বা আপনার মিটারের সংজ্ঞা অনুযায়ী আলোর গতিবেগ কত, আপনি যদি বলেন যে আলোর গতিবেগ হচ্ছে এত 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 মিটার প্রতি সেকেন্ডে, তাহলে হয়ে গেল, সেখান থেকে মিটারের সংজ্ঞা চলে এলো। কারণ আলোর গতিবেগ তো বদলাচ্ছে না, ওটা তো সবাই মাপলে একইভাবে। কাজে যে এককে মাপলে আপনার আলোর গতিবেগ ওই মোটামুটি 30 কোটি কিলোমিটার, 30 কোটি মিটার প্রতি সেকেন্ডে, বা 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে, তার থেকে একটু কম আসলে, মানে 2,99,000 কিছু একটা, মনে থাকে না আমার। তো এখন সেই রকম একটা জিনিস হয়, ঠিক সেইটা হতে হবে। সেইটা হলে সেইটাকে আমরা বলবো মিটার। তেমনি এই যে প্লাঙ্কের ধ্রুবকের কথা বললাম, প্লাঙ্কের ধ্রুবকের মধ্যে ভরের একক থাকে, কাজে সেটাও ঠিক করে নেওয়া হলো যে আচ্ছা, প্লাঙ্কের ধ্রুবকটা হবে, যদি আপনি ওই মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড দিয়ে মাপেন, তাহলে তার মান হবে 6 কিছু একটা, কিন্তু তাকে ভাগ করতে হবে হচ্ছে 1 এর পিঠে 34টা শূন্য, মানে ভয়ঙ্কর ছোট রকমের একটা সংখ্যা। যাই হোক, সেটা যা তাই প্রকৃতি করে দিয়েছেন, আমাদের কোনো উপায় নেই। মোট কথা হচ্ছে যে যে কিলোগ্রামের যে সংজ্ঞা নিলে ঠিক সেইটা হবে প্লাঙ্ক এককের মান, সেইটাই হচ্ছে কিলোগ্রামের সংজ্ঞা। ওই প্যারিসে কি টাকা আছে সব ভুলে যান, হ্যাঁ, মানে পুরোপুরি ভুললে চলবে না। তার কারণ হচ্ছে এই যে আমি দেখুন সংখ্যাগুলো তো মনে করতে পারছি না। এখন আপনারা বলবেন যে এই 2,99,000 না করে 3 লক্ষ করলেই তো হতো। মুশকিল হচ্ছে 3 লক্ষ করলে আগে পর্যন্ত মিটারের যা সংজ্ঞা ছিল তার থেকে অনেকটা একটু বদলে যেত, তাহলে সমস্ত জায়গায় আপনার সব বদলাতে হতো। যেখানে যা কিছু লেখা হয়েছে, হ্যাঁ, প্যান্টের মাপ দিতে গেলে লোকে জিজ্ঞেস করতো দাদা প্যারিসের মিটার না এখানকার মিটার, এখন সে মহা মুশকিল। কাজেই যাতে আগে যা ছিল সেইটাই যাতে থাকে, কিন্তু সেটার উপর একটা এইখান থেকে আমি একটা ছাপ্পা মেরে দিলাম যে আমি এখন এটাকে এই ধ্রুবক দিয়ে
বর্ণনা করছি। এইটাই তার মানে বুঝছেন যে আপনি প্রত্যেকদিন সকালবেলা, মানে প্রত্যেকদিন না হলেও সকালবেলা যখন বাজারে গিয়ে আলু কিনছেন, মানে 1 কিলোগ্রাম আলু, তখন কিন্তু আপনি এই ধ্রুবকগুলোকে ব্যবহার করছেন। আপনি যখন দোকানে গিয়ে বলছেন যে এই জামাটার ঝুল কত, তখন কিন্তু আপনি এই ধ্রুবকগুলোকে ব্যবহার করছেন। কাজে এই ধ্রুবকগুলো সারাক্ষণ আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু তাহলে আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন, আচ্ছা ওই যে বিদ্ঘুটে সংখ্যাগুলো, ওইগুলো নেওয়ার কি দরকার ছিল? সংখ্যাগুলো তো বদলাবে, আমি যদি এককটা বদলাই তাহলে এই সংখ্যাটা বদলাবে। যেরকম আমি বললাম যে মিটার যদি আমি নিতাম তাহলে আলোর গতিবেগ হতো 30 কোটির কাছাকাছি, কিলোমিটার নিলে 3 লক্ষের কাছাকাছি। আমি যদি অন্য কিছু নিতাম, অন্য একটা সংখ্যা হতো। তাহলে তো আমি এমনভাবেও একটা দৈর্ঘ্যের একক আর সময়ের একক নিতে পারতাম যাতে ওই সংখ্যাটাই আর থাকে না, বা সংখ্যাটা 1 হয়ে যায়। মানে আমি যদি এমন একটা দৈর্ঘ্য নিয়ে, ধরা যাক L, আর এমন একটা সময় নেই T, এগুলোকে যদি আমি একক হিসেবে ঘোষণা করি এমনভাবে যে L আর T এর অনুপাত হচ্ছে ঠিক আলোর গতিবেগ, তাহলে আমি বলতে পারি যে আমার এই এককে আলোর গতিবেগ হচ্ছে 1। তেমনি আমি এরকম ভাবে ভরের একক নিতে পারি ওই প্লাঙ্ক ধ্রুবককে ব্যবহার করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে সেটা তো আরো সহজ হতো। তাহলে সেগুলোই বা করা হচ্ছে না কেন? দেখাই না তো। এর উত্তর হচ্ছে যে ওই রকম করে যেগুলো পাওয়া যাবে না, সেইগুলো আসলে ভয়ঙ্কর ছোট ছোট। মানে ধরুন ভরের যে এককটা ওইভাবে পাওয়া যাবে, সেই এককটা হচ্ছে মানে মোটামুটি 1 কিলোগ্রামের বোধহয় 2 কোটি না 5 কোটি ভাগের 1 ভাগ। তার মানে আপনি যখন বাজারে গিয়ে বলছেন যে 1 কিলোগ্রাম আলু, তার জায়গায় যদি আপনাকে গিয়ে বাজারে গিয়ে বলতে হয় যে ওই 5 কোটি একক আলু দিন, ভালো শোনায় না। হ্যাঁ, রোজ অত কোটি কোটি ব্যাপার নিয়ে মানে কাজ করা খুব একটা সুবিধাজনক হয় না। তো এই জন্য আমাদের ব্যবহারিক জীবনে এই এককগুলোই সুবিধে, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে এই এককগুলো কিন্তু নির্ধারিত হয় এই ধ্রুবকদের দ্বারা। শেষকালে খালি দুটি কথা বলতে পারেন, যে খানিকটা টিকার মতো দুটি কথা। 1 নম্বর আপনারা বলতে পারেন যে এই যে আমি বললাম যে সময়ের এককটা কোনোভাবে একটা ঠিক করে নেওয়া হয়েছে, তারপরে এত সব করা হয়েছে। কেন সময়ের এককটা এবার নেওয়া হবে না কেন? হ্যাঁ, সময়ের এককটাও নেওয়া যেতে পারে, তার জন্য আপনাকে নিউটনের ধ্রুবকটাও ব্যবহার করতে হবে। কিন্তু ওই যেটা বললাম সেসব দিক তাতে যে খুব সুবিধা হবে তা, বরং আমাদের এই যে সেকেন্ডটা আছে সেটাই ওদের মাপে, ওই ধ্রুবকদের মাপে কিরকম সেটা জানাটাই অনেক বেশি লাভজনক বা ব্যবহারিকভাবে অনেক সুবিধাজনক অন্তত। দ্বিতীয় যে টিকাটি সেটা হচ্ছে, এছাড়া কি আর কোনো এরকম মানে সর্বজনীন যাকে ধ্রুবক বলে, মানে ঠিক আছে ইলেকট্রনের ভর না হয় ইলেকট্রনেরই ভর, আমার ভর তো নয়, সুতরাং আমারটা দিয়ে কি হবে, এসব আমরা বলতে পারি। কিন্তু আর কিছু সার্বজনীন কিছু আছে? এর উত্তর হচ্ছে অন্তত একটা আছে। সেটা হচ্ছে ইলেকট্রনের বৈদ্যুতিক চার্জ। এখন আপনারা ওই দেখো, এই বললেন যে ইলেকট্রনের ভরের কথা আলোচনা করবো না, তাই ইলেকট্রনের বৈদ্যুতিক চার্জের কথা কেন আলোচনা করব? তার কারণ এটা অনেক তফাৎ ব্যাপারটা। কিরকম তফাৎ বলি, ধরুন আপনি প্রোটনের ভর আর ইলেকট্রনের ভরের অনুপাত নিচ্ছেন, সে অনুপাতটা কত হবে? 1836.83 করে চলবে। সে আপনি যত ভালো মাপতে পারবেন তত দূর চলবে। এবার প্রোটনের চার্জ আর ইলেকট্রনিক চার্জের অনুপাত নিন, উত্তর হচ্ছে -1। -1, ব্যাস, -1.000000, আর কিচ্ছু নেই, -1। মানে সোজা কথা আমি যে বলতে চাইছি সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সমান, মানে একটা আর একটা বিপরীত ধর্মী, ওই জন্য মাইনাস, কিন্তু মানে মানের দিক থেকে দুটো সমান।
এখন এটা কি করে সম্ভব হলো? দুটো তো সম্পূর্ণ আলাদা জিনিস। এখন যদি আপনারা দুজন মানুষকে দেখেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, ওখানে আরেকজন বসে আছেন, বলা হলো যে আমাদের দুজনের ভর নাকি একদম সমান, মানে দশমিকের পরে আপনি 50 ঘর গেলেও কোনো তফাৎ হয় না, এটা আপনি বিশ্বাস করবেন? করবেন না, এবং তার জন্য আপনাকে দোষ দেওয়া যায় না। কিন্তু চার্জের ক্ষেত্রে সেটাই ঘটছে। এবং শুধু ইলেকট্রন প্রোটন নয়, যত রকমের জিনিস আছে সবার চার্জই ওই ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জের একটা গুণিতক। কোনটা 2 গুণ হতে পারে, কোনটা 4 গুণ হতে পারে, আরো বড় জিনিস হলে 1 লক্ষ গুণ হতে পারে, কিন্তু গুণিতক। তার মানে যেন মনে হচ্ছে প্রকৃতি আমাদের এখানে চার্জ মাপার একটা একক আমাদের সামনে ধরে দিয়েছে। কিন্তু কেন কেন এই একক, সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যায়নি। সে ব্যাপারে অনেক তাত্ত্বিক আলোচনা আছে, মানে অনেক সম্ভাবনার কথা বলা হয়েছে। যে সম্ভাবনার কথা, আবার শেষকালে ফিরে আসি, এই চমৎকার বইটিতে আলোচনা করা হয়েছে, কিন্তু নিষ্পত্তি হয়নি। যেটুকু নিষ্পত্তি হয়েছে সেটুকুর কথা তাহলে আবার একবার একটা বাক্যে বলে নেওয়া যাক। 3টে আমাদের মৌলিক ধ্রুবক, নিউটন, ম্যাক্সওয়েল, প্লাঙ্ক, এই 3টের মাধ্যমে আমাদের পরিমাপের এককগুলো নির্ধারিত হয়, এবং এই 3টের কোনোটাই কোনো বিশেষ পদার্থের ধর্মের উপরে নির্ভর করে না। এই জন্য এদের গুরুত্ব অন্য যে কোনো রকমের ধ্রুবকের চেয়ে অনেক বেশি। নমস্কার।